আসসালামু আলাইকুম। বাংলাদেশকে আক্রমণ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশটির বিভিন্ন পর্যায়ের নেতারা একের পর এক যে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন, সেখান থেকে এখন তার রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করা হবে এবং সেই সক্ষমতা ভারতের রয়েছে এমন মন্তব্য করা হচ্ছে। অর্থাৎ ভারতের যে ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে চলছে, সেটি যেমন স্পষ্ট হয়, পাশাপাশি বাংলাদেশকে তারা যে একেবারে ধুলার সাথে মিশিয়ে দিতে পারে সেই ঔদ্ধত্য তারা প্রকাশ করছে। কেন করছে? এবং যারা করছেন তারা নিশ্চয়ই কোনো যেনতেন পর্যায়ের নেতা বা যেনতেন পর্যায়ের কোনো ব্যক্তি নন। প্রদ্যোৎ কিশোর সম্পর্কে বলবো, তার আগে তিনি যে মন্তব্যগুলো করেছেন, ভয়ঙ্কর হুমকি দিয়েছেন, সেটি নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনেছেন। তারপরেও আপনাদের জন্য একটু উল্লেখ করে ছোট করে তিনি বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপরে ভয়ঙ্করভাবে নির্যাতন চলছে, যার কারণে ত্রিপুরাতে মিছিল হয়েছে। সেইগুলোকে উল্লেখ করে তিনি বলছেন ভারত চুপ ছিল এতদিন মানে 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এতদিন নাকি ভারত চুপ ছিল। কী কারণে চুপ ছিল? শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন, কিন্তু এই বন্ধুত্ব আর নেই। ভারত যে কি ভয়ঙ্করভাবে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, বিশেষ সুবিধায়, বিশেষ স্বার্থে, বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চায়, সে কথাটি তো স্পষ্ট এর মধ্যে দিয়ে বেরিয়ে আসে। প্রদ্যোৎ কিশোর বলছেন, যদি বাংলাদেশিরা আমাদেরকে চ্যালেঞ্জ জানাতে পারে, আমি তাদের মনে করিয়ে দিতে চাই পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে। বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে। যদি তারা সংখ্যালঘুদের উপরে হামলা বন্ধ না করে, আমরা চুপ থাকব না। আবারও ঔদ্ধত্য, আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে ঔদ্ধত্য প্রকাশ করেছে। এটি তাদের যুদ্ধ হিসেবে সবসময় তারা দেখাতে চায়, যেমন পাকিস্তান দেখাতে চায় যে এই ৭১-এর যুদ্ধটা ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল, ভারতও ঠিক সেটি মনে করে। এবং বাংলাদেশকে সবসময় যে তারা পদাবনত করে রাখতে চায়, বাংলাদেশ তাদের কাছে নত থাকবে, সেই কথাটি ঘুরে ফিরে সব সময়ের জন্য তারা উল্লেখ করছে। তিনি বলছেন যে তার পরিবার আগে ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত। ওই সময় সবাই মিলেমিশে থাকতো, এখন সেই অবস্থা নেই। যা ইচ্ছা তাই বলছে, মন গড়া গল্প, গুজব, অপপ্রচার। তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ এখন আর অসাম্প্রদায়িকতাকে শ্রদ্ধা জানায় না। ত্রিপুরাকে ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকতো না মুক্তিবাহিনীও। হ্যাঁ, মুক্তিবাহিনী গঠন হয়েছিল ত্রিপুরাতে, আমরা অস্বীকার করি না। এবং ভারত তার স্বার্থেই পাকিস্তান ভেঙেছিল, তার স্বার্থেই আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছিল। এটা চরম সত্য কথা, ঐতিহাসিক সত্য। কিন্তু আমরা সেই সত্যকে সবসময় সামনে আনতে চাই না, আনিও না। বরং তারা আমাদের সহযোগিতা করেছে, আমরা তার জন্য তাদের প্রতি সবসময় একটা কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি। তাই বলে এই না তারা পাকিস্তান ভেঙে বাংলাদেশের সৃষ্টি করেছে আর তারা শোষণ করে যাবে আর আমরা কৃতজ্ঞতা জানিয়েই যাব, তেমনটা তো হতে পারে না। তিনি বলছেন যে বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারা বলে তারা নাকি ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্য দখল করবে। এই কথাগুলো কখন বলা হয়েছে? বাংলাদেশের কারা বলেছেন? দায়িত্বশীল কোনো জায়গা থেকে এগুলো বলা হয়েছে? আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে। আমরাও চাই জাতিসংঘে আমাদের বিষয়টি উত্থাপন করতে। যা ইচ্ছে তাই করছে। একে একে ভারতের সব প্রতিবেশী রাষ্ট্র এখন তো ভারতের শত্রু হয়ে উঠেছে তাদের আচরণের কারণে, তাদের কর্তৃত্বসুলভ মনোভাবের কারণে। এখন বিষয় হচ্ছে যে এই প্রদ্যোৎ কিশোর কে? প্রদ্যোৎ কিশোর হচ্ছেন ত্রিপুরাতে শতাব্দীর পর শতাব্দী, কয়েকশো বছর ধরে যে রাজ পরিবার তারা সেখানে রাজত্ব চালিয়ে আসছে। মানিক্য কিশোর এই পরিবারটাই গত কয়েক শতক ধরে তারা রাজত্ব করে আসছে ত্রিপুরাতে। যদিও সেই রাজ পরিবারের দ্বারা শাসন এখন আর নেই, পরিবারটি হয়তো আছে। এবং প্রদ্যোৎ কিশোর প্রথম দিকে তিনি জাতীয় কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সেখানকার আদিবাসীদের নিয়ে কাজ করেন। পরবর্তীতে তিনি ত্রিপুরা মোথার নামে একটি দল গঠন করেন, যার চেয়ারম্যান ছিলেন। যদিও সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন গত কয়েকদিন আগে বা কিছুদিন আগে। এসব জায়গা থেকে
প্রদ্যোৎ কিশোরের এই মন্তব্যগুলো কোনোভাবেই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। একইভাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি কি বলেছেন? তিনিও বলছেন যে একই কথা, যে বাংলাদেশ ছাড়া ভারতের অস্তিত্ব থাকতে পারে না, এবং মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলছেন তাদের বোঝা উচিত, অর্থাৎ বাংলাদেশিদের উদ্দেশ্যে বলছেন, আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা ভুলে যাওয়া উচিত নয়। আমরা ভুলে যাইনি, আমরা সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। তাই বলে পদাবনত হয়ে থাকবো, নতজানু হয়ে থাকবো, মেরুদণ্ড ভেঙে একেবারে একটা অক্ষম জাতির পরিচয় দেব, সেটি তো হতে পারে না। মানিক সাহা আরও বলছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, আমি তাদের বারবার বলবো, মনে রাখবেন ত্রিপুরার জনগণ কীভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল ইত্যাদি ইত্যাদি বলছেন। বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না, তাদের কথা অনুযায়ী চলবে বাংলাদেশ। ফাজলামোর একটা সীমা আছে, ঔদ্ধত্যের সীমা অনেক আগেই ছাড়িয়ে গেছে, তারপরেও বলেই যাচ্ছে। এবং সম্ভবত এই প্রথম ভারতের যে নানান ধরনের ঔদ্ধত্যমূলক আচরণ একে একে অবশ্যই যে কথা স্বীকার করতে হবে, ডক্টর ইউনূসের সরকার কড়া প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। গত 53 বছরের ইতিহাস স্বাধীনতার পর এরকম কড়া প্রতিবাদ আর কোনো সরকার করতে পারেনি, কোনোভাবেই করতে পারেনি। এটুকু অন্তত আমরা পেয়েছি যে অন্তত কড়া প্রতিবাদটি আমাদের পক্ষ থেকে সেখানে যাচ্ছে। কিন্তু আসলে কি হবে, কি হতে যাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের কথা উল্লেখ করেছেন প্রদ্যোৎ কিশোর, যে একসময় তাদের পরিবার রাজত্ব করতেন, এবং বলা হচ্ছে যে এটি উল্লেখ করা হয়েছে যে উপজাতিদের নাকি আমরা নির্যাতন করছি। আমি ব্যক্তিগতভাবে যাদেরকে উপজাতি হিসেবে উল্লেখ করা হয় পার্বত্য চট্টগ্রামের, আমি তাদেরকে আদিবাসী হিসেবে ঘোষণা করা হোক সেটির পক্ষে, সংবিধানে তাদেরকে আদিবাসী হিসেবে মূল্যায়ন করা হোক, স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু ভারতের পত্রপত্রিকাতেও এইভাবে এসেছে যে সেখানে নাকি গণহত্যা চালানো হচ্ছে, সেনাবাহিনী এই কাজের সঙ্গে সম্পৃক্ত, বাংলাদেশ সেনাবাহিনী। আর প্রদ্যোৎ কিশোরের মতো মানুষেরা যে কথাগুলো এখন উল্লেখ করছেন তা থেকেও তো এটুকু আমরা ধরে নিতে পারি যে পার্বত্য চট্টগ্রাম হঠাৎ করে আবার অশান্ত হয়ে উঠল। তার বিপরীত তাদের একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। যেহেতু তারা বাংলাদেশ ভেঙে টুকরো টুকরো করার কথা বলছে, সেহেতু এই ষড়যন্ত্রগুলো একেবারে তাদের জন্য অস্বাভাবিক কিছু নয়। আমাদের কূটনীতিকদের কেউ কেউ বলছেন যে সবার কথা খুব ইম্পর্টেন্স দেওয়ার কিছু নেই। অবশ্যই সবার কথাকে ইম্পর্টেন্স দেওয়ার কিছু নেই, কিন্তু যে ব্যক্তিগুলোর নাম উল্লেখ করলাম তারা কি খুব অগুরুত্বপূর্ণ কেউ? এবং প্রদ্যোৎ কিশোর বা মানিক সাহা তো সরাসরি বিজেপির, ত্রিপুরাতে বিজেপি শাসন চলছে। আর প্রদ্যোৎ কিশোর জাতীয় কংগ্রেসের সাথে একসময় ওতপ্রোতভাবে জড়িত থাকলেও এখন তো বিজেপির মিত্র, নরেন্দ্র মোদীর মিত্র। সেই জায়গা থেকে আমরা এই কথাগুলোকে একেবারে উড়িয়ে দিতে পারি না। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।